প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের আবার একটা নতুন ক্লাসে, নতুন অ্যাসাইনমেন্ট ক্লাসে সবাইকে স্বাগতম। সো এতদিন ধরে তোমাদের জানো করোনার পরিস্থিতির কারণে তোমাদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক পরীক্ষা নেওয়া হচ্ছে। আর আজকে তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে অ্যান্ড সো আমরা চেষ্টা করছি তোমাদের জন্য একটা তোমাদের জন্য এবার চতুর্থ সপ্তাহে বিজ্ঞান যে অ্যাসাইনমেন্টটা, সেটা আমরা পুরো 100 থেকে 100 মার্ক কীভাবে পাবে সের জন্য পুরো একটা আনসার শিট তৈরি করেছি। অ্যান্ড আমি তোমাদেরকে প্রত্যেকটা কীভাবে লিখবে সেই থেকে সব কিছু একাধারে বুঝিয়ে দিচ্ছি। তো চলো বাজে কথা না বলে আমরা শুরু করি। তো প্রথমে তোমাদের যে একটা বিজ্ঞান সৃজনশীল দেওয়া হয়েছে, চলো তাহলে আমরা দেখে নিই এগুলোর কীভাবে আনসার করবে। তো প্রথমে দেখো যে সৃজনশীলের উদ্দীপকে 3টা মৌল দেওয়া আছে, এক্স ওয়াই জেড, মানে অজ্ঞাত মৌল দেওয়া আছে 3টি, এবং এই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা দেওয়া আছে। তো এক্স মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 এবং ভর সংখ্যা হচ্ছে 35, আর ওয়াই যে মৌলটা আছে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ভর সংখ্যা 23। জেড মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, ভর সংখ্যা 14। এখানে আমাদের কোয়েশ্চেন করছে যে আইসোটোপ কাকে বলে। ক নাম্বার যে কোয়েশ্চেন সেটাতে জিজ্ঞেস করা হচ্ছে আইসোটোপ কাকে বলে। তো তোমরা হয়তো জানো এটা সরাসরি বই থেকে তুলে দেওয়া হয়েছে এই কোয়েশ্চেনটা। দেখো আমরা এটার আনসার তোমাদের জন্য তৈরি করে রেখেছি, আইসোটোপ কাকে বলে। তো আইসোটোপ কাকে বলে প্রথমে আমরা লেখা শুরু করব খাতার উপরে সৃজনশীল নং 1 অথবা 1 নং সৃজনশীল লিখে, তো ক নাম্বার লিখে উত্তর লিখে আমরা শুরু করব। তো আইসোটোপ কাকে বলে এখানে লেখা আছে কোনো মৌলের বিভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান, হ্যাঁ, এমনকি ভর সংখ্যা মানে কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদের ওই মৌলের আইসোটোপ বলে। আবার শোনো, আমি আবার রিপিট করছি যে কোনো মৌলের বিভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদের ওই মৌলের আইসোটোপ বলে। যেমন দেখো কার্বন পরমাণুতে 14 এবং 12 ভর বিশিষ্ট দুইটা কার্বন পরমাণুতে এদের দেখো কি বলছিলাম যে প্রোটন সংখ্যা সমান, তার মানে কি 14 এবং 12 যেগুলো এটা হচ্ছে প্রোটন সংখ্যা, এবং নিচে ভর সংখ্যা দেওয়া আছে যে 6, মানে 6। কার্বনের ভর সংখ্যা কত আমরা জানি, কার্বনের ভর সংখ্যা হচ্ছে 6, কিন্তু কার্বনের আলাদা আলাদা আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 12 এবং 14। সো এই উদাহরণটা তোমরা দিয়ে দিতে পারো এখান থেকে। এবং দেখো খ নাম্বার কোয়েশ্চেন, যেটা তোমাদের খ নাম্বার কোয়েশ্চেনে আছে যে পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো। তো চলো এটার আনসার কিভাবে করবো সেটাও দেখে নেই। পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো সেটার আনসারটা দেখো এভাবে লিখে শুরু করবে তোমরা। তো ডান দিক থেকে উত্তর লিখে শুরু করবে যে কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনকে পারমাণবিক বলা হয়, মানে কোনো মৌলের প্রোটনকেই তার পারমাণবিক সংখ্যা বলা হয়, মানে প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা। সো এখানে লেখার ক্ষেত্রে হয়তো একটু মিস্টেক হয়ে গেছে যে প্রোটন নেরা হিসাব পড়ছে, এটা প্রোটনকে হবে। সো হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে, হাইড্রোজেনের পরমাণুতে প্রোটন আছে একটি, তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। আবার অক্সিজেনের পরমাণুতে প্রোটন আছে 8টি, তাই অক্সিজেনের প্রোটন সংখ্যা কত হবে? 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা তাহলে কত হবে? 8। সো এখানে ওই যে নিচের দিকে দেখো 8ই লেখা আছে। তোমরা যদি না বুঝতে পারো আমি তোমাদের জন্য স্ক্রল করে একটু দেখাই দিতেছি যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা এখানে 8 লেখা আছে। এখন আসি আমরা গ নাম্বার কোয়েশ্চেনটাতে। গ নাম্বার কোয়েশ্চেনে কি লেখা আছে যে উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌল একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় করো। তার মানে আমাদের জেড মৌল এখানে কত? জেড মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এবং ভর সংখ্যা হচ্ছে 14, তাহলে নিউটন সংখ্যা কিভাবে নির্ণয় করব? তো দেখো এর জন্য তোমাদের সুন্দর একটা আনসার তৈরি করছে, এভাবে যদি লেখো তাহলে তোমরা ফুল টু ফুল মার্কস পাবে, টিচার একটা নাম্বার তোমাদের কাটতে পারবে না। দেখো প্রথমে দেওয়া আছে লিখবে যে জেড মৌলের পারমাণবিক সংখ্যা হলো 6 এবং ভর সংখ্যা হলো 14, যেটা দেওয়া আছে সেটা আমরা উঠাই নিলাম। তারপর কোনো মৌলের প্রোটন সংখ্যাকে বলা হয় কি? পারমাণবিক সংখ্যা। আবার কোনো মৌলের আয়ন না থাকলে, হ্যাঁ মনে রাখবে যে কোনো মৌলের যদি আয়ন না থাকে তাহলে প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সর্বদা কি হয়? সমান হয়। সুতরাং জেড মৌলের ইলেকট্রন সংখ্যা কত? 6। তো আমরা জানি ভর সংখ্যা ইকুয়ালস টু কি, এই সূত্রটা কিন্তু বইয়ে সরাসরি দেওয়া আছে তোমাদের, মানে ভর সংখ্যা ইকুয়ালস টু পারমাণবিক সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তো আমাদের এখানে
কিন্তু পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা যেহেতু দেওয়া আছে, তা আমরা নিউটন সংখ্যা ইজিলি এখান থেকে ইজিলি এটা নির্ণয় করতে পারবো। তো জেড মৌলের নিউটন সংখ্যাটাকে আমরা সামনে নিয়ে আসি, তাহলে আমাদের যদি ভর সংখ্যাটা সামনে থাকে, এটা যদি আমরা ওই পাশে নিই তাহলে কি হবে, বিয়োগ আকারে হবে। তো ভর সংখ্যা থেকে আমরা পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে যেটা পাবো সেটা কিসের সংখ্যা, নিউটন সংখ্যা। তো দেখো এখানে আমাদের ভর সংখ্যা কত ছিল জেড মৌলের, 14, আর পারমাণবিক সংখ্যা ছিল 6। তো নিউটন সংখ্যা এখানে কত হবে, 14 থেকে 6 বিয়োগ করলে 8। সুতরাং জেড মৌলের নিউটন সংখ্যা 8। এখন হচ্ছে গহ নাম্বার যে কোয়েশ্চেনটা, সেটা মানে এটাতে দেওয়া আছে যে উদ্দীপকের ছকে উল্লিখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণুর মধ্যে যৌগ গঠন সম্ভব কি, যুক্তিসহ বিশ্লেষণ করো। এখন হচ্ছে জেড মৌলটা যেটা, আগে বলছে এখানে এক্স ওয়াই মৌল, মানে এক্স মৌলটা কিন্তু পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা 35, এবং ওয়াই মৌলটা যেটা সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা 23। তো চলো দেখি এটা দ্বারা আমরা কোনো যৌগ তৈরি করতে পারবো কিনা। তো আমরা প্রথমে এইভাবে লিখে নেব যে উদ্দীপক অনুসারে ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, হ্যাঁ, এবং যেহেতু 11 সংখ্যা, তো 11 সংখ্যা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা কি, তোমাদের বইয়ে যে ছকটা দেওয়া আছে সেটাতে কিন্তু দেওয়া আছে, এটা হচ্ছে সোডিয়াম। তাহলে সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু 2, 8, 1 হবে। তো ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে সোডিয়ামের সর্ববহিষ্ঠ স্তরে মানে একটি ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীলতা অর্জন করতে চায়। যেহেতু মানে একটি যেটি অতিরিক্ত সেটা কিন্তু অস্থিতিশীল, তাই সে কি করবে, হয়তো তার অষ্টক পূরণের জন্য সে গ্রহণ করবে, নয়তো সে ত্যাগ করবে। যেহেতু একটি ইলেকট্রন ত্যাগ করা তার পক্ষে সহজ, তাই সে একটি ত্যাগ করবে। সুতরাং সোডিয়াম মৌলটি কি করবে, পরমাণুটি একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হবে। তার মানে দেখো সোডিয়াম ইন্টু সোডিয়াম আয়ন প্লাস একটি ইলেকট্রন ত্যাগ করছে এখানে, মানে কার্বন মাইনাস উপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কার্বন আয়ন। তো আবার এক্স মৌলটা যেটা, সেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 নম্বর পারমাণবিক সংখ্যা যেটা, সে মূল্যটা কি বইতে দেওয়া আছে, সেটা হচ্ছে ক্লোরিন। তো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে কত হয়, 2, 8, 7। তো এখন দেখো ক্লোরিন কি 7টা ইলেকট্রন কখনো ত্যাগ করতে পারবে? এর জন্য কিন্তু হিউজ পরিমাণে এনার্জি প্রয়োজন হবে, আর যেটা কিনা সহজে সম্ভব না। তাই সে কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে তার অষ্টক পূরণ করবে। সো ক্লোরিনের সর্ববিস্তৃতরে 7টি ইলেকট্রন আছে, তাই ক্লোরিনকে স্থিতিশীল অর্জনের জন্য একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো সুতরাং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে, অর্থাৎ ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করছে, ক্লোরিন আয়ন, এবং ক্লোরিন কিসে পরিণত হয়েছে, অ্যানায়নে পরিণত হয়েছে। তো এভাবে সোডিয়াম এর ত্যাগকৃত একটি ইলেকট্রন ক্লোরিন পরমাণুতে গ্রহণ করে এবং উভয় পরমাণুতে স্থিতিশীলতা অর্জন করে। ফলে আয়নদ্বয়ের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে এবং বন্ধন তৈরি করে। তার মানে কি, বন্ধন তৈরি সম্ভব। সুতরাং দেখা যায় যে আমরা তোমাদের যে এক্স ওয়াই মৌল আছে, এক্স ওয়াই মৌল দিয়ে সোডিয়াম আয়ন গঠন করা কি সম্ভব। সো আমরা বলতে পারি যে আয়ন সৃষ্টির মাধ্যমে এই বন্ধন তৈরি হয় বলে একে আয়নিক বন্ধন বলে। তার মানে কি, আয়নিক বন্ধন তৈরি করতে পারবে। সো এই ছিল তোমাদের বিজ্ঞান যে 4th সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আশা করি সবাই প্রপারলি এখান থেকে আনসারটা পাইছো। আর যদি এইভাবে তোমরা বাকি কোশ্চেনগুলো, যত অ্যাসাইনমেন্টগুলো আছে পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে যত পারো শেয়ার করো। আর তোমরা জানো যে এটা আমাদের একটা অফিসিয়াল চ্যানেল, লাইভ টিউটর। তোমরা এখান থেকে লাইফ হ্যাকস থেকে শুরু করে সকল কিছু শিখতে পারবে। সো প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে রাখো।